জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সমর্থন পেয়েছে ৯৯ দেশের। আদালতে আসামি সোহেল রানার নৃশংসতার বর্ণনা দিলেন শিশু রামিসার বাবা। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ, সর্বোচ্চ শাস্তি চায় পরিবার। স্থবির দুদকের কার্যক্রম, খালি চেয়ারম্যান ও কমিশনারের পদ। ২.৫ মাসের বেশি অনুসন্ধান করেনি নতুন কোনো মামলায়। রপ্তানির অপার সম্ভাবনা সত্ত্বেও ঋণ সংকটে ভুগছে দেশের চামড়া শিল্প। অর্থায়নে ব্যাংকের অনাগ্রহে গতি পাচ্ছে না কাঁচা চামড়া সংগ্রহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহনীয় নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রা। আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অকেজো হয়ে আছে ৮৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জের শাহজি বাজার বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদনে যেতে পারেনি এক দশকেও। এবং আজ নারী সাফের ফাইনালে যাওয়ার মিশনে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। বিকেলে ভারতের গোয়ায় ম্যাচ শুরু। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে তিনি এই মর্যাদাপূর্ণ পদে জয়ী হয়েছেন। এরই মধ্য দিয়ে দীর্ঘ ৪ দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসেছেন বাংলাদেশের প্রতিনিধি। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়েছেন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস কাকাউরিস পেয়েছেন ৯১ ভোট। ৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। ফলাফল ঘোষণার পর খলিলুর রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে এ পদে মনোনয়ন দিয়েছেন এবং পুরো সময় জুড়ে সমর্থন দিয়েছেন। দেশের জনগণের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সমর্থন ও শুভকামনা আমাকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে আমার দলের সদস্যদের অসাধারণ পরিশ্রম, নিষ্ঠা ও অবদানের জন্য তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের সবার। And for supporting our campaign strongly and consistently. এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। ৪ দশক পর আবারও সেই গৌরব ফিরিয়ে আনলো বাংলাদেশ। Madam President. আঞ্চলিক পালাক্রম অনুযায়ী এবারে সভাপতি পদটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত ছিল। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং ২২ সেপ্টেম্বর বিশ্ব নেতাদের অংশগ্রহণে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্ব ও অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তিনি। এ সময় তিনি লেখেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং ভাবমূর্তিরই প্রতিফলন। প্রধানমন্ত্রী বিশ্বাসের সঙ্গে লিখেছেন, খলিলুর রহমান অত্যন্ত গৌরবের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পারস্পরিক যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করবেন। নতুন এই দায়িত্বে তার সর্বাঙ্গীন সাফল্য কামনাও করেন তিনি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের উপস্থিতিতে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ ১৬ জন সাক্ষ্য দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচারের দাবি জানায় রামিসার পরিবার। আগামীকাল আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ।
শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা, মা, বোন ও চাচা চাচি সহ 16 জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে রামিসার বাবা মা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। বিকেল পর্যন্ত একে একে সাক্ষ্য দেন 16 জন। তাদের জবানবন্দিতে উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছে। বুধবার আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। এদিন রামিসার বাবা জানান সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। কোনো বাবা মা যেন আমার মতো এই বাদকোটে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। গেল 19 মে মিরপুরের পল্লবীতে আসামি সোহেল রানার বাসা থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে আটক করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। সংক্ষিপ্ত সময়ে শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, রায় আদালতের হাতে। 8 দিন হাসপাতালে মারা যাওয়া 6 শিশুর ময়নাতদন্ত না হওয়ায় অপরাধ তদন্তে ব্যাঘাত ঘটবে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক ও জুয়া বন্ধে আইন সংশোধন হচ্ছে। ব্রিটিশ আমলের আইন দিয়ে বর্তমান সমাজের মরণব্যাধি মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক কারবারিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দুর্বলতার কথা। অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার। সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, সবার প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ে শেষ হবে রামিসা হত্যার বিচার কাজ। আমাদের যেটা ফাংশন প্রসিকিউশন সাইড থেকে সেটা আমরা ফাংশন করতে পারি, বাকি আদালতের বিষয়। তবে আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করতে পারি আমরা। এদিকে রাজধানীর 8 দিন হাসপাতালে 6 শিশুর রহস্যজনক মৃত্যুর পর সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাব এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মৃত শিশুদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। সীমান্তে পুশব্যাক মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থায় আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 2 মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আরও উন্নতি হবে বলেও জানান তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এ পর্যন্ত। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বিগত 2.5 মাসের বেশি সময় ধরে দুর্নীতি রোধে নতুন করে একটিও মামলা অনুসন্ধান শুরু করতে পারেনি দেশের সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির যেই কমিশন দুর্নীতি বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই কমিশন ছাড়াই অনেকটাই কার্যত স্থবির সময় অতিবাহিত করছে দুদক। নজরদারি সংস্থাটির বড় এই শূন্যতাকে শুধু প্রশাসনিক সমস্যা নয়, বরং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির প্রতিরোধের সাথে সাংঘর্ষিক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ফজলে আদিত্যর বিশেষ প্রতিবেদন।
কমিশন না থাকায় বিগত 2.5 মাস ধরে আইনি অচলাবস্থায় রয়েছে রাষ্ট্রীয় একমাত্র দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। নতুন করে অনুসন্ধান শুরু করা, এজাহার বা মামলা দায়ের এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের মতো সব ধরনের মূল আইনি প্রক্রিয়া এখন সম্পূর্ণ বন্ধ। সংস্থাটির পরিসংখ্যান বলছে দুদক গঠিত হওয়ার পর থেকে 60টি কমিশনের মধ্যে মাত্র 3টি পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। বাকি 4 কমিশনই মেয়াদের আগেই পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় দুদকের দায়িত্বে আসা চেয়ারম্যান সহ পুরো কমিশন নতুন সরকার গঠিত হওয়ার পর গত 3 মার্চ পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন এখনো গঠন করেনি সরকার। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। দুদক আইন 2004 অনুযায়ী যে কোনো মামলার আইনি অনুমোদন দেওয়ার একচ্ছত্র এখতিয়ার কেবল 3 সদস্যের কমিশনের। চেয়ারম্যান ও কমিশনের অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের এখন নতুন কোনো দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আইনি ক্ষমতা নেই। তাই নামমাত্র রুটিন ওয়ার্কেই চলছে রাষ্ট্রীয় সংস্থাটি। দুদক আইন অনুযায়ী 30 দিনের মধ্যে নতুন কমিশন নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও 70 দিনের বেশি পার হলেও এখনও গঠন করা হয়নি নতুন কমিশন, এমনকি সার্চ কমিটিও। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বারবার নেতৃত্ব সংকটে পড়ছে সংস্থাটি। বিগত কমিশন কিছু কাজ করে রেখেছিল, যেগুলো অনুসন্ধানে গুরুত্বপূর্ণ অনুসন্ধান, তদন্ত, এগুলো আনা হয়েছিল, নেওয়া হয়েছিল, সেই কাজগুলো এগোবে না। সেইখানে যারা অনুসন্ধান, তদন্ত ইত্যাদি করছে তারা তো এই কাজগুলোকে ত্বরান্বিত করবে না, তারাও এক ধরনের হতাশায় ভুগবে। শেষ কমিশন পদত্যাগের পরও এখনও দুদক কমিশন শূন্য হওয়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার এর আগের 31 দফা জুলাই সনদের যে অঙ্গীকারগুলো তারা করেছেন, যেগুলো তারা অক্ষরে পালন করবেন বলে বলছেন, এই দুদককে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটার দায় বর্তমান সরকার এড়াতে পারেন না। বিশেষ করে এই জন্য যে পদত্যাগের পর 2 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানা যাচ্ছে না। দ্রুততম সময়ে সার্চ কমিটির মাধ্যমে যোগ্য নেতৃত্ব নিয়োগ দেয়া না হলে এই স্থবিরতা দেশের পুরো প্রশাসনিক জবাবদিহিতা ও শাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিশ্ববাজারে বছরে $20 বিলিয়ন পর্যন্ত রপ্তানির সম্ভাবনা রয়েছে দেশের চামড়া শিল্পে। অথচ সেই সম্ভাবনাময় খাত এখন ভুগছে ঋণ সংকটে। খেলাপি ঋণের বোঝা, অর্থায়নের ঘাটতি আর ব্যাংকগুলোর অনাগ্রহে কাঁচা চামড়া সংগ্রহেও দেখা দিয়েছে সংকট। প্রায় 16,000 কোটি টাকার ঋণের বিপরীতে খেলাপি হয়েছে 2,000 কোটি টাকা আর রাইট অফ হয়েছে আরও 800 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মতে চামড়া খাতে সুশাসন ও আস্থা ফিরলে ঋণের পরিমাণ 30,000 কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। একসময় তৈরি পোশাকের পর বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস হিসেবে বিবেচনা হতো চামড়া শিল্প। বর্তমানে ব্যবস্থাপনার সংকট, পরিবেশগত জটিলতা, আন্তর্জাতিক বাজার হারানো এবং ব্যাংক ঋণের সংকটে কঠিন সময় পার করছে রপ্তানিমুখী এ খাতটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চামড়া খাতে বিতরণ করা ঋণের স্থিতি বর্তমানে প্রায় 16,000 কোটি টাকা। এর মধ্যে গত জুন পর্যন্ত প্রায় 2,000 কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। বছরের পর বছর এসব ঋণ আদায় না হওয়ায় চামড়া শিল্পের জন্য ঋণ প্রবাহ কমার চিত্র স্পষ্ট। যারা এই টাকাটা কাজে লাগাবে তারা ইতিপূর্বে টাকা গ্রহণ করে ঋণ ফেরত দেয়। যেহেতু জনগণের আমানত, বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেই সেটা যথেষ্ট ব্যবহার করার জন্য দিতে পারবে। পরিস্থিতি আরও জটিল করেছে রাইট অফ হওয়া ঋণ। ব্যাংকগুলো আদায় করতে না পেরে প্রায় 800 কোটি টাকার ঋণ রাইট অফ করেছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দিলেও অনেক উদ্যোক্তা সে সুবিধা গ্রহণ করেননি। বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণ বিতরণে এখন ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহকের অতীত ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের সক্ষমতা এবং খাতভিত্তিক ঝুঁকি বিবেচনা করে ঋণ অনুমোদন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলি নিজেদের সক্ষমতা যদি বাড়াতে পারে তবেই তো তাদের ঋণ চাহিদা সৃষ্টি হবে এবং ব্যাংক তখন তার খরচ থেকে বের হয়ে এসে যতটুকু বরাদ্দ রেখেছে তার চেয়ে অধিক ঋণ দিতে
সমর্থ হবে এবং উৎসাহী হবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি, পর্যাপ্ত নগদ অর্থের সংকট এবং ব্যাংক ঋণ না পাওয়ার কারণে এবার কোরবানির মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংগ্রহ করা যায়নি। তাদের অভিযোগ, খাতের বড় অংশের ঋণ সুবিধা সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে। দুটো গ্রুপেরই লোন আছে 5,000 কোটি টাকা প্লাস। তো ওরা কিন্তু এমন না যে মানে আমাদের ট্যানারি স্টেটের ভিতরে বড় বড় ট্যানারি মালিক, কিন্তু তারা কিভাবে 4,000-5,000 কোটি টাকা লোন পেল, এটা আমাদেরও প্রশ্ন। কোন কায়দায় তাদেরকে লোন দেওয়া হয়েছে, এবং এই দুইটা পার্টি কিন্তু এখন ডিফল্টার। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা হারাচ্ছে চামড়া শিল্প। বিশেষজ্ঞদের মতে সিইটিপি পুরোপুরি কার্যকর করা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুশাসন নিশ্চিত করা গেলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে বছরে প্রায় $1 বিলিয়ন রপ্তানি হলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে তা $20 বিলিয়ন পর্যন্ত উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। $2 বিলিয়ন থেকে $20 বিলিয়ন যেতে পারে যদি আমাদের দেশের চামড়া ব্যবসায়ী যারা আছেন তারা যদি সজাগ হন, সরকার যদি এখানে সজাগ হন, সিএটিপিটা যদি অ্যাক্টিভ করে দেন। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা এখনও অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার বর্জ্য উপজাত ব্যবহার করে রাসায়নিক জেলাটিন, কোলাজেন, পশুখাদ্য, জৈব সার, ইট ও টাইলস সহ উচ্চমূল্যের বিভিন্ন পণ্য উৎপাদনেও বিশাল সম্ভাবনা রয়েছে। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। এবার 2026-2027 অর্থ বছরে বাজেট মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতিতে নিত্যপণ্যের দামে দেশের নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য সংঘাত, জ্বালানির মূল্য সমন্বয় এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার প্রভাব পড়েছে সামষ্টিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় 9% ছাড়িয়ে যাওয়া মূল্যস্ফীতি আসন্ন বাজেটে 7.5% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। শাহিনুল ইসলাম সাগরের আরও একটি প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার চাপে দেশের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। এতেই চাপ পড়েছে মূল্যস্ফীতিতে। চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবে মূল্যস্ফীতি ধরা হয়েছিল 6.5%, তবে বাস্তবতায় তা বেড়ে সংশোধিত বাজেটে করা হয় 7%। একই সময়ে কমানো হয় জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাও। অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি 8% ঘরে থাকলেও গেল এপ্রিল মাসে তা ফের ছাড়িয়ে যায় 9%। এতে বেশি চাপে পড়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার। ক্যাব বলছে, বৈশ্বিক বাস্তবতার পাশাপাশি বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আমাদের দেশে কিন্তু নিত্যপণ্য যতটা না বাড়ার কথা তার চেয়েও বেশি বেড়ে যায় শুধুমাত্র আমাদের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে। এবং মানুষের মধ্যেও একটা জিনিস আছে যেটা আমরা বলে থাকি আর কি, যে চ্যালেঞ্জিং বাইং যেটা থাকে, ক্রাইসিস বাইং যেটাকে বলি, প্রয়োজন নাই তারপর আমরা কিনি। আগামী অর্থ বছরে জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা। সেই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5% এবং প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গত 4-5 বছরে মূল্যস্ফীতি কারণে মূল্যস্তর কিন্তু অনেক উপরে চলে গেছে। মূল্যস্ফীতির হার যদি আমি এখন 7%ও নিয়ে আসি, তো তাহলেও গত 3-4 বছরে আমার মূল্যস্তর তো অনেক উপরে চলে গেছে। সুতরাং মানুষকে সেইটা আমার নিশ্চিত করতে হবে। তো এইটা করতে গেলে একটা বড় উপাদান হলো আমার বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি, সরবরাহ সচল রাখা, আমদানি ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন খাতে বাড়াতে হবে নীতি সহায়তা। সেই সঙ্গে মুদ্রানীতির সঠিক প্রয়োগ এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলা ফেরানো জরুরি। তাহলে তো বাজারে যেহেতু সংকটটা সরবরাহের দিক থেকে, সরবরাহ যদি না বাড়ে আর আপনার বাজেটের ব্যয় বেড়ে যায়, তাহলে তো সামষ্টিক চাহিদা বৃদ্ধি পাবে এবং সেটা যেটা ঘটছে মূল্যস্ফীতি তার উপরে আরও এডিশনাল বৃদ্ধির একটা জায়গা তৈরি করবে। সেখানে সমস্যা আরও গভীর হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে না পারলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।
ভোক্তা পর্যায়ে কমল এলপি গ্যাসের দাম। চলতি মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দাম কমানোর নতুন ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত ছিল এলপিজির দাম, তবে এপ্রিলে 2 বার সমন্বয় করে দাম বাড়ানো হয়। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে 2 টাকা 59 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিদ্যুতের দাম নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বিইআরসি। এতে 20% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে, যা চলতি মাসেই কার্যকর হবে। গৃহহীন ও ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই দিতে সরকারের আশ্রয়ন প্রকল্প, কিন্তু রাজশাহীর কিছু এলাকায় সেই সরকারি ঘরই বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে। বরাদ্দপ্রাপ্তদের কেউ ঘর ছেড়ে দিয়েছেন, কেউ আবার অন্যের কাছে হস্তান্তর করেছেন। যারা আছেন তাদেরও ভোগান্তির শেষ নেই। রাজশাহীর চারঘাট উপজেলার আশ্রয়ন প্রকল্পের এই ঘরটি বরাদ্দ পান জসমত আলী। তিনি সেখানে থাকেন না, ঘরটি বিক্রি করে দিয়েছেন আঞ্জুরার কাছে। এই বিক্রির মধ্যস্থতা করেছেন হাবিবুর রহমান। তিনি ওই প্রকল্পের সভাপতি, যদিও ঘর বিক্রির মধ্যস্থতার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিষয়টা আমি কিছু জানিনি, না আমি বলতে পারবো না। জসমত থাকে না, কে থাকে ওইখানে? আশ্রয়ন প্রকল্প ভূমিহীনদের জন্য হলেও বরাদ্দ পেয়েছেন অনেক স্বাবলম্বী ব্যক্তি। সরকারি ঘর বরাদ্দ নিয়েছেন, কিন্তু সেখানে থাকেন না অনেক পরিবার। রাজশাহীর সবগুলো আশ্রয়ন প্রকল্পের চিত্র এমনই। এরকম বিভিন্ন ধরনের আমি ঘর লিছি, আমার জমি আছে, জায়গা আছে, ঘর আছে, সব আছে, কিন্তু আমি ঘর লিছি। 24 সালে একটা তালিকা দিয়েছিলাম যে 17টা ঘর ছিল এরকম, যারা ঘরে আসা যাওয়া করতো না, ঘর পড়েছিল। বাইরের অন্য লোক এসে এখন সেই ঘরে বসবাস করছে। হ্যাঁ, এবার তো এরকম ঘর তো অনেক ফাঁকাই আছে, ওই পারও ফাঁকা আছে। হ্যাঁ, একবার থাকেও না, এরকম অনেক মেলা ঘর তালা মারা আছে। যারা থাকেন তাদেরও সমস্যার অন্ত নেই সেখানে। ঘরে ফাটল ধরেছে, বৃষ্টি হলেই জমে থাকে পানি। আছে মাদক কেনাবেচার অভিযোগ। এখানে বৃষ্টি আসলে পানি জমা হয়, হাঁটা যায় না। বাচ্চা কাচ্চারা পানিতে নামলে তখন ধরে তো রাখা যায় না, তখন ওই ঘাটা বাহির হয়, অসুখ বিসুখ হয়। মানে ঘরগুলি এক কথাই যে মাঝখানে মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে বসবাস করা খুব কষ্ট হচ্ছে। সমস্যা যে পিঁড়ির বিয়া সিমেন্ট উঠে যাচ্ছে, ওই পিলার খসে পড়ে গেছে। এই রাস্তাটাও ধরেন পানি হলে ডুবে একবারে লোড হয়ে থাকে। জেলা প্রশাসক বলছেন, সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির সুযোগ নেই। এমনটা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো আপনার সড়ক বা রাস্তা না থাকে, সেটা আমরা মেরামত করে দেব। আর এইখানে বিক্রি করার কোনো সুযোগ নেই। এটি যার নামে দেওয়া হচ্ছে তিনিই থাকবেন, এটি হস্তান্তরের কোনো সুযোগ নেই। যদি কি করে থাকে সেটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গৃহহীনদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দেয়া সরকারি ঘরই যদি টাকার বিনিময়ে হাত বদল হয়, তাহলে শুধু প্রকল্প নয়, প্রশ্ন উঠছে পুরো বরাদ্দ প্রক্রিয়া ও তদারকি ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঝড় জলোচ্ছ্বাসের মৌসুম আসতে না আসতেই কুয়াকাটায় ফের শুরু হয়েছে সৈকতের ভাঙন। আর ভাঙন প্রতিরোধের নামে বালু ভর্তি টিউব আর বস্তা ফেলে নষ্ট করা হয়েছে সৈকতের সৌন্দর্য। এদিকে সৈকত রক্ষার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের জমা দেওয়া প্রকল্প পরপর 4 বার ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন। 1998 সালে লেম্বুরবন থেকে গঙ্গামতির পয়েন্ট পর্যন্ত সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার নির্ধারণ করে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। তবে সেই সীমারেখা পার হয়ে কয়েক বছর আগেই সৈকতের সঙ্গে যুক্ত হয়েছে আরও 11 কিলোমিটার। সৈকত রক্ষার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের জমা দেয়া প্রকল্প পরপর 4 বার ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন। টেকসই সাগর রক্ষা বাঁধ নির্মাণের বিষয়টিও রয়ে গেছে অবহেলিত। ফলে ঝড় জলোচ্ছ্বাসের মৌসুম এলেই সৈকত গিলে খেয়ে লোকালয়ের দিকে এগোতে শুরু করে সমুদ্র। এভাবে গেল 50 বছরে কম করে হলেও 3 কিলোমিটার এগিয়েছে বঙ্গোপসাগর। এখানে যদি একটা বেড়িবাঁধ দিয়া সুন্দর করে এই উপকূলীয় এলাকা যদি বেড়িবাঁধ দিয়ে বাঁধা না দেওয়া হয়, এগুলো সব ভেঙে যাবে। ভাঙনে এমন একটা অবস্থা, বলক বলেন এই পাশের যে স্টলগুলো ছিল সেগুলো ভেঙে এখন বিচে নামার মতো পরিবেশ এখন নাই। কুয়াকাটার এই ভাঙন রোডটা যদি না করা হয়, তাহলে একটা পর্যায়ে এসে বিচের সৌন্দর্য হারিয়ে ফেলবে। আর সৌন্দর্য হারিয়ে ফেললে কুয়াকাটায় পর্যটকের আগমন
আস্তে আস্তে কমে যাবে। সরকারিভাবে যদি স্থায়ী এবং দীর্ঘমেয়াদী একটা প্রকল্প এবং সেটা নান্দনিক জন্য হয়, এটা যেন বীজের শোভাবর্ধনও থাকে, পাশাপাশি হলো বীজের জন্য ক্ষতি না হয়। যথাযথ পরিকল্পনা না নিলে কুয়াকাটার সৈকতের মূল অংশ ভবিষ্যতে ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন পরিবেশ কর্মীরা। কুয়াকাটাকে নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে, বড় ধরনের বাজেট করতে হবে, কিন্তু তা না করে সরকার প্রতি বছর জিও ব্যাগ দিয়ে সমুদ্র সৈকতকে নষ্ট করছে। একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষা আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমান ভাঙ্গন রক্ষায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ডিজিটালকে আবার নতুন করে পুনরায় সাবমিট করার জন্য বলছি। আমরা সেইভাবেই আমার ডিজাইন পরিবর্তনে এই ডিজাইনটা আপনারা আরো সংযোজন বা বিয়োজন লাগবে কিনা কোনো কাজে তাদের মতামত নিয়ে আমরা আবার ডিপিটা পুনরায় কুয়াকাটাকে বাঁচাতে দ্রুত টেকসই ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। অকেজো হয়ে পড়ে আছে 890 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জের শাহজি বাজারে 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের অন্যতম আধুনিক গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। নির্মাণের প্রায় 1 দশক পরও বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি। বারবার যান্ত্রিক ত্রুটি আর দীর্ঘসূত্রতায় এই প্রকল্প এখন পরিণত হয়েছে অনিশ্চয়তার প্রতীকে। হবিগঞ্জের শাহজি বাজারে 1000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় 2017 সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করে চীনা প্রতিষ্ঠান চায়না ক্যামসি ইঞ্জিনিয়ারিং। চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে কাজ পিছিয়ে যায়। পরে 2021 সালে প্রথমবার চালু করা হলেও কিছুদিনের মধ্যেই ভেঙে যায় টারবাইনের গুরুত্বপূর্ণ ব্লেড। এরপর একাধিকবার মেরামত, যন্ত্রাংশ পরিবর্তন ও পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও মেলেনি সমস্যার স্থায়ী সমাধান। সর্বশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এপ্রিলে ফের টারবাইনের ব্লেড ভেঙে গেলে পুরো কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। গেল 6 বছরে কেন্দ্রটি চালু ছিল মাত্র 1610 ঘন্টা। আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী তারা এলডি আমরা যে সময় কমপ্লিশন হবে, কাজটা শেষ হবে, এলডি অনুযায়ী আমরা 10% তার কাছে এলডি কাটে রাখবো আর কি। এটা তো টেকনিক্যাল ফল্ট মেশিনের, এই কারণে আমরা যে ত্রিপাক্ষিক মিটিং করছি, আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি, কিন্তু এটা সলভ না হওয়া পর্যন্ত তো এটা প্ল্যানটা চালু করতে পারতেছি না, আর ইপিসির সাথে আমাদের দেনা পাওনাও কমপ্লিট করতে পারতেছি না। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে অধিকাংশ বিল পরিশোধ করা হয়েছে। পিডিবি যেহেতু ইনভেস্ট করে ফেলছে, পেমেন্টও 70% মতো পেমেন্ট হয়ে গেছে, সেই হিসাবে পিডিবি অবশ্যই এটা চালু করবে। চুক্তি বাতিল করলে আমাদের টাকা, যে টাকা সাশ্রয় হবে, সেই টাকা দিয়ে নিজস্ব উদ্যোগে দেশের বিদ্যুৎ খাতে সম্ভাবনাময় এই প্রকল্প বারবার হোঁচট খেয়েছে যান্ত্রিক জটিলতায়। সব বাধা কাটিয়ে কেন্দ্রটি কবে জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ যোগ করবে, এখন সেটি বড় প্রশ্ন। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দালালের প্রলোভনে উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়ে ভয় আর আতঙ্কে দিন পার করছেন 30 বাংলাদেশি। মাত্র 1 মাস আগে নির্মাণ শ্রমিকের ভিসায় দেশটিতে গিয়ে রুশ সেনাবাহিনীর ট্রেনিং নিতে বাধ্য হচ্ছেন তারা। কয়েকদিন পরই তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে বলে জানান তারা। তাদের রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। তাদের তথ্য সংগ্রহে যুদ্ধক্ষেত্রে টিম পাঠিয়েছে দূতাবাস। নির্মাণ শ্রমিক ভিসায় রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীর হাতে ট্রেনিং নিতে বাধ্য হচ্ছেন 30 বাংলাদেশি। দালালের প্রলোভনে দেশটিতে গিয়ে মাস না পেরুতেই এখন জীবন বাঁচানোর আকুতি তাদের। জানান, 15 দিনের ট্রেনিং শেষেই যুদ্ধে পাঠানো হবে। এর মধ্যে 9-10 দিনের ট্রেনিং শেষে আর বাকি কয়েকদিনের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠাবে, এটা হচ্ছে আসল সত্য। বাংলাদেশ হাইকমিশন, আমি জানি না কেন আমাদের 30 জনের কথাগুলো আপনাদের মিথ্যা মনে হচ্ছে। আসল সত্য আমরা বলতেছি, আপনারা কেন বিশ্বাস করতেছেন না? যুদ্ধে যখন আমরা মরে যাব তখন হয়তো আপনারা সত্যটা বিশ্বাস করবেন। রাষ্ট্রীয় উদ্যোগে স্বজনদের ফিরিয়ে আনতে কয়েক দফা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। যে কোনো উপায়ে প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। শুধু একটুখানি বয়স দিছে যে এখানে আমি ভালো নাই, আমাদের যদি পারো তাহলে সরকারের সাথে বা কারোর সাথে একটু যোগাযোগ করে উদ্ধার করার চেষ্টা করো। তারা ওখান থেকে কান্নাজড়িত কণ্ঠে বলতেছে আমাদেরকে বাঁচান,
আমরা এখানে থাকলে মরে যাব। আমাদেরকে সারাদিনে আধা লিটার পানি দেওয়া হয় এবং গম সিদ্ধ এবং শুয়োরের গোস্ত দেওয়া হয়, আমরা খানা খেতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে আমার স্বজনদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে, কিন্তু সরকার তো কিছুই করতেছে না। পরিবারের অভিযোগ, নির্মাণ শ্রমিকের ভিসায় নিয়ে গিয়ে এসব বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কনস্ট্রাকশনের কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দুদিন পর তাদেরকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। সে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে গেছে, বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে গেছে, এরপরে তাকে কি করে বিক্রি করে দেওয়া হয়? এটা যেখানে নেপাল সরকার তার 5 জন প্রতিনিধিকে রাষ্ট্রদূতের মাধ্যমে ফেরত নিয়ে আসছে, শ্রীলঙ্কার 10 জন নিয়ে আসছে, সেখানে আমাদের বাংলাদেশ সরকার এদের জন্য কিছুই করতেছে না। তো ওরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, মাঝে মধ্যে 2-1 জন যোগাযোগ করতে পারে, তো ওরা ভালো নাই। আর ওরা আর 2 দিন আছে ওদের যুদ্ধ নেওয়ার বাকি। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সরকার। দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তিনি আজকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন। যুদ্ধের ময়দানে আমাদের একটা টিম পারমিশন নিয়ে ওইখানে গেছে, ওদের সঙ্গে দেখা করে। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গেল মাসে কিশোরগঞ্জের 2 জন ও মাদারীপুরের 1 জন প্রাণ হারিয়েছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন ও 1 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে উপজেলার 2টি আলাদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার কিশোরগঞ্জ ভৈরব সড়কের মধুয়ারচর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা 3 আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার একটি নির্মাণাধীন কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি নিহত হন।